গল্পের শুরুতেই আমরা শিকাগো শহরের ফিজিক্সের একজন প্রফেসরকে দেখতে পাই, যার নাম জেসন। জেসন তার ওয়াইফ ড্যানিয়েল এবং একমাত্র ছেলে চার্লির সঙ্গেই থাকে। এখন প্রতিদিনের মতোই জেসন সকালে তার ছেলেকে ড্রাইভিং শিখিয়ে স্কুলে দিয়ে আসতে যাচ্ছিল। আর ঠিক তখনই তার ফোনে তার একটা পুরনো বন্ধু রায়ানের কল আসে। সে তাকে বলে যে, বন্ধু, একটা সুখবর আছে। অনেক বছর কঠোর পরিশ্রম করার পর আলটিমেটলি আমি সেই সায়েন্টিফিক অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছি। এর জন্য আমি অনেক খেতে আর টাকাও পাবো। জেসন তার বন্ধুর এই সফলতায় বেশ খুশি হয়েছিল, কিন্তু তার মনে একটা কষ্ট আছে। আসলে অনেক আগে সে একটা ইউনিক ডিভাইসের উপর কাজ শুরু করেছিল, যেন সে মাল্টিভার্সকে প্রমাণ করতে পারে। আর এই জিনিসটাকে প্রমাণ করতে জেসন একটা ইউনিক ডিভাইস বানানোর কাজ করছিল, কিন্তু নিজের ফ্যামিলি দেখাশোনা করার জন্য তার সমস্ত কাজ বন্ধ করতে হয়। আর সে বর্তমানে একটা কলেজের ফিজিক্সের প্রফেসর হিসেবেই আছে। তাই জেসন আজকের ক্লাস করানোর সময় এটা ভাবছিল যে সে যদি ওই ডিভাইসগুলোর কাজ বন্ধ না করত, তাহলে আজকে তার বন্ধুর জায়গায় সে ওই অ্যাওয়ার্ডটা পেত। জেসনের আসলে এই জবটি খুব একটা ভালো লাগে না, কারণ তার কোনো স্টুডেন্ট সায়েন্সের প্রতি খুব একটা আগ্রহ নেই। এরপর ওই দিন সন্ধ্যাবেলায় আমরা জেসনকে একটা সিক্রেট জায়গায় যেতে দেখি, যেখানে সে অদ্ভুত একটা কারণে নিজের টাইম টেবিলগুলো নোট করে রাখে আর একটা ওষুধও নিজের জন্য ইনজেক্ট করে নেয়। এখন সে এইগুলো কেন করছে আর তার পেছনে কি লুকিয়ে আছে, সেই রহস্য আমরা একটু পরে জানতে পারবো। এরপর রাতের বেলায় জেসন ঘরে গিয়ে তার স্ত্রী ড্যানিয়েলের সঙ্গে যখন ডিনার তৈরি করছিল, তখন জেসনের ফোনে তার সেই বন্ধু রায়ানের মেসেজগুলো ড্যানিয়েল দেখে ফেলে। আর সে জানতে পারে যে রায়ান জেসনকে একটা বাড়ি ইনভাইট করেছে, কারণ সে অ্যাওয়ার্ড পাওয়া উপলক্ষে সেখানে একটা পার্টি থ্রো করেছে। কিন্তু জেসন সেখানে যেতে চায় না। তখন ড্যানিয়েল তাকে ওই পার্টিতে যাওয়ার জন্য জোর করে। ওয়াইফের অনুরোধ সে আর ফেলতে পারে না। জেসন সেই পার্টিতে যায় আর গিয়ে রায়ানের সঙ্গে দেখা করে। আর আমরা দেখতে পাই তাদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব। রায়ান সেখানকার বারটেন্ডারকে জেসনকে একটা স্পেশাল ওয়াইন দিতে বলে, যেটা এখানকার লাস্ট পিস ছিল, আর এটা খুবই রেয়ার। এরপরে রায়ান জেসনকে তার সব বন্ধুদের সঙ্গে মিট করিয়ে দেয়। এমনকি রায়ান জেসনকে তার সঙ্গে কাজ করার অফারও করে, কারণ রায়ান অ্যাওয়ার্ডের জন্য যে টাকাগুলো পেয়েছে সেটা দিয়ে সে একটা ল্যাব বানাবে আর মহাবিশ্বের সব খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে সেখানে গবেষণা করবে। এর জন্য রায়ান জেসনকে অনেক টাকা অফার করে, কিন্তু সমস্যা হলো এই ল্যাবটা শহর থেকে অনেকটা দূরে, যার কারণে জেসনকে তার পরিবার থেকে দূরে থাকতে হবে। জেসন তখন বলে, তুমি আমাকে ভাবার জন্য একটু সময় দাও, আমি তোমাকে পরে জানাচ্ছি। এরপর সে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। যাওয়ার সময় সে ভাবতে থাকে তার জীবনে আরো একটা সুযোগ এসেছে। এখন কি তার এই সুযোগটা নেওয়া উচিত, নাকি নিজের ফ্যামিলি নিয়ে যেমন আছে এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেবে। কিন্তু এগুলো ভাবার সময় তখন একটা অপরিচিত মুখোশ পরিহিত লোক তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন জেসন নিজেকে বাঁচানোর জন্য তার সবগুলো টাকাই তাকে দিয়ে দিতে থাকে, কিন্তু ওই লোকটা তো টাকা চাচ্ছিল না। সে জেসনকে জোর করে একটা গাড়িতে ওঠায়, এমনকি তার দিকে বন্দুক ধরে বলে যে তুমি গাড়ি চালাও। এরপর সে জেসনের কাছ থেকে ফোনটা নিয়ে একাই তার ফোনের লক খুলে ফেলে। আর এটা দেখে তো সে অনেকটা অবাক হয়ে যায়, কারণ একটা অপরিচিত লোক কিভাবে তার ফোনের লক জানতে পারে। এরপর ড্রাইভিং করার সময় লোকটি তার কাছ থেকে নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে, যেমন সে কোথায় গিয়েছিল বা তার জীবনে কি কি ঘটেছে, এই সব ধরনের প্রশ্ন আর কি। এরপর সে তাকে একটা পুরনো বিল্ডিংয়ে নিয়ে আসে, যেখানে কেউই ছিল না। সে জেসনের এক এক করে সব কাপড় নিয়ে নেয় আর তাকে নিচে বেসমেন্টে যেতে বলে। যদিও জেসন মাঝ রাস্তায় নিজের প্রাণ বাঁচানোর জন্য তাকে হামলা করে, কিন্তু ওই লোকটা উল্টো জেসনের মাথায় আঘাত করে তাকে একটা ইনজেকশন লাগিয়ে দেয়। আর এরপরেই সে জেসনকে অন্যরকম একটা পোশাকও পরিয়ে দেয়। সঙ্গে সে বলতেও থাকে যে জীবনটা এমন নয় এতদিন যা সে ভেবে এসেছিল। সে তাকে আরো একটা সুযোগ দিচ্ছে জীবনের সেই সিদ্ধান্তগুলো নিতে যা সে আগে নিতে পারেনি। সে জেসনকে ওই সব কিছুই দেবে যার জন্য সে এতদিন ধরে আফসোস করে গিয়েছে। তখন জেসন তাকে প্রশ্ন করে, তুমি কে আগে সেটা আমাকে বলো, আর তুমি আমার সঙ্গে এমন কেন করছো। ওই লোকটা তখন বলে, আমি যদি তোমাকে বলে দিই যে আমি কে বা আমি কেন এসব করছি, তাহলে তুমি আমাকে আর বিশ্বাস করবে না। এরপর সে তাকে আরও বলে যে সামনে তোমার সঙ্গে যা যা হবে সেগুলো তুমি বিজ্ঞানের দৃষ্টিতেই দেখবে। এদিকে জেসন তো সেই ইনজেকশনের কারণে ততক্ষণে সেখানে বেহুশ হয়ে যায়, কিন্তু যখন তার হুশ আসে তখন সে নিজেকে একটা স্ট্রেচারে দেখতে পায়। তার আশেপাশের কিছু লোক গ্যাস মাস্ক পরে তাকে চেক করছিল। এরপর যখন জেসনের পুরোপুরি হুশ আসে, সে নিজেকে একটা বদ্ধ রুমে আবিষ্কার করে। এই রুমের প্রত্যেকটা দরজায় বন্ধ, তাই সে কোনোভাবে এখান থেকে বের হতে পারছিল না। এর কিছুক্ষণ পরেই সেখানে একটা মহিলা আসে, যাকে জেসন তো চেনে না। তবে ওই মহিলা ভেতরে আসতে জেসনকে জড়িয়ে ধরে আর সে নিজের নাম বলে অ্যামেন্ডা। তাদের দুইজনকে একসঙ্গে দেখে মনে হচ্ছিল যে এরা কয়েক বছর ধরে হয়তোবা সম্পর্কে আছে, কিন্তু এদিকে জেসন তো অবাক হয়ে তাকিয়ে রয়েছে, সে কিছুই বুঝতেই পারছিল না। তখন অ্যামেন্ডা তাকে বলে, আমরা পুরো টেস্টটাই কমপ্লিট করেছি, তোমার শরীরে আমরা কোনো রেডিয়েশন পাইনি, তাই তুমি চাইলে এখন কারেন্ট টাইম থেকে বের হতে পারো। এরপর সে জেসনকে বাইরে নেয় তার বস ভ্যান্সারের সঙ্গে দেখা করার জন্য। এখানে ভ্যান্সারকে দেখে মনে হচ্ছিল সে জেসনকে অনেক আগে থেকেই চেনে। তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার আগে কলেজে ফ্রেন্ড ছিল। এরপর সে অনেক খুশি হয়ে বলে সেই দিনের
ওই এক্সপেরিমেন্টের পর আজকে আমি 1.5 বছর পর ফিরে আসলাম। সে এতদিন ধরে কোথায় ছিল আর মহাবিশ্বের অপর প্রান্তে সে কি পেয়েছে এই সব কিছুই বলছিল। তখন তার কথা বাইরের অনেক বিজ্ঞানীও শুনছিল, কিন্তু জেসন তখন বলে, আমি তো কখনোই নিখোঁজ হইনি, আমি তো মাত্র কয়েক ঘন্টা আগেই একটা বার থেকে বের হয়েছি। তখন আমার উপর একজন অপরিচিত লোক হামলা করে দেয়, কিন্তু এটা আসলে এমন একটা ল্যাব যেখানে সবাই জেসনের কথাকে অন্য কিছু ভাবছিল। এরপর জেসন বলে, এসব কিছু বন্ধ করো, আমি শুধুমাত্র বাড়ি ফিরতে চাই। তখন ভ্যান তার কথা শুনে বলে, কোনো ব্যাপার না, হয়তো জেসন কোয়ারেন্টাইনে ছিল আর এ কারণেই তার কিছুই মনে নেই। তাই ভ্যান তাকে বলে, তুমি বরং কিছুদিন বিশ্রাম নাও। এটা বলেই তাকে তার রুমে নিয়ে যেতে থাকে, কিন্তু জেসন তো তার বাড়ি ফিরতে চায়, তাই সে সবাইকে ধাক্কা দিয়ে ওই ল্যাব থেকে পালাতে শুরু করে। কিন্তু তখন বাইরের লোক তার পিছু করে আর ওখান থেকে দৌড়াতে দৌড়াতে জেসন একদম মেইন রোডে চলে আসে আর একটা ট্যাক্সি নিয়ে নেয়। আর এরপর সেই ট্যাক্সিওয়ালা তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। জেসন ওই গাড়ি থেকে নামার সময় আমরা দেখতে পাই যে ওই গাড়িটির মধ্যে একটা মুখোশ রয়েছে। ওই মুখোশটাকে দেখতে ঠিক সেই অপরিচিত লোকের মুখোশের মতোই, যেই লোকটা জেসনকে কিডন্যাপ করেছিল। তো জেসন ভাবছিল যে সবকিছুই হয়তো ঠিক হয়ে গিয়েছে, কিন্তু এরপর সে যখন তার রুমে ঢোকে তখন দেখতে পায় তার পুরো ঘরের সেটিংসটাই চেঞ্জ হয়ে গিয়েছে, মানে কিছুই আর আগের মতো নেই। আর ঠিক এখানে আর একটা টুইস্ট আসে, আসলে জেসন তার মহাবিশ্বে নেই, সে অন্য একটা প্যারালাল ইউনিভার্সে চলে এসেছে। এখানে তার লাইফ পুরোপুরি ভিন্ন। এখান থেকে আমরা তার আসল ইউনিভার্স দেখতে পাই, যেখানে অন্য একটি জেসন তার ঘরে আসে আর ঘরে এসে জেসনের স্ত্রী ড্যানিয়েলকে জড়িয়ে ধরে, যেন সে অনেক বছর পরে তার সঙ্গে দেখা করেছে। অর্থাৎ এই জেসন কিন্তু সেই আসল জেসন নয়, এটা হলো সেই কিডন্যাপার যে জেসনকে কিডন্যাপ করেছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এই নকল জেসন আসল জেসনের মতো কিভাবে হলো? সে তো কোনো মুখোশ পরে নেই, তাহলে সে আসলে কে? এইসব প্রশ্নের উত্তর আমরা একটু পরেই বুঝতে পারবো। এদিকে আসল জেসন তো অনেক বেশি অবাক হয়ে যায় তার ঘরে এরকম হলো কিভাবে। এর থেকে আরো অবাক করা বিষয় হলো, সেখানে সে তার স্ত্রী বা ছেলে কাউকেই দেখতে পারছে না। এর উপর আবার সেখানে এমিন্ডা নামের ওই মহিলা বারবার তাকে বলছিল সে কেন ল্যাব থেকে পালিয়ে এসেছে। জেসন তার কথার কোনো উত্তর না দিয়ে ওই ঘরে তার স্ত্রী এবং ছেলেকে খোঁজা শুরু করে। এমিন্ডা তখন বলে, তুমি কাকে খুঁজছো? তোমার তো এখনো বিয়েই হয়নি, তাহলে ছেলে বা সন্তান কোত্থেকে আসলো? তো এরপর পরই জেসন তার ওয়াইফকে কল করে, কিন্তু সে নাম্বারটা ইনভ্যালিড দেখায়। এই সবকিছু চিন্তা করে জেসনের অবস্থা পুরোপুরি পাগলের মতো হয়ে যায়, কারণ এই অল্প সময়ের মধ্যে এত কিছু কিভাবে হয়ে যেতে পারে। এরপর অ্যামেন্ডা ল্যাব থেকে কিছু লোককে এখানে ডাকে আর ওই লোকগুলোকে দেখে জেসন ঘর থেকে পালিয়ে যেতে থাকে। ওদিকে পৃথিবীতে তো সেই নকল জেসন তার স্ত্রী ড্যানিয়েলের সঙ্গেই ছিল। ড্যানিয়েল তখন তার হাতে একটা আঘাতের চিহ্ন দেখতে পায়, যেটা কিনা আসল জেসনের হাতে ছিল না। ড্যানিয়েল তখন সেই আঘাতটা কিভাবে পেয়েছে সেটা সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু নকল জেসন বিভিন্ন অজুহাত দিয়ে তার কথাটা এড়িয়ে যায়। ওদিকে ইউনিভার্স 2-তে আসল জেসন তো দৌড়াতে দৌড়াতে সেই বাড়ির কাছে চলে আসে, যেখানে কিনা সে কয়েক ঘন্টা আগে তার বন্ধুর পার্টিতে গিয়েছিল। কিন্তু ওখানে যাওয়ার পর সে বারটেন্ডার তাকে চিনতে পারে না আর তাকে বলে, কই, আমাদের এখানে তো আজ কোনো পার্টি ছিল না। তখন জেসন তাকে মনে করানোর চেষ্টা করে তার বন্ধু তাকে সেই স্পেশাল ওয়াইনের বোতলটি দিতে বলেছিল, কিন্তু এইবার সেই বারটেন্ডার তাকে বলে, কই, সেই বোতলটা তো এখন আমার কাছেই আছে। বারটেন্ডার তখন তাকে পাগল ভেবে সেখান থেকে চলে যেতে বলে। তো জেসন কিছু বুঝতে না পেরে সোজা হাসপাতালে চলে যায় এবং সেখানে গিয়ে তার ব্রেনের চেক আপ করাতে থাকে। এরপর তার সমস্ত চেক আপ শেষ করার পর হুশ আসলে ডাক্তার তাকে তার টেস্ট রিপোর্ট দিয়ে বলে যে, আপনার ব্রেনে তো কোনো সমস্যা হয়নি, আপনি তো একেবারেই স্বাভাবিকই আছেন, কিন্তু আমরা তোমার শরীরে কিছু অদ্ভুত কেমিক্যাল পেয়েছি, যেটা শোনা মাত্রই জেসনের মনে পড়ে ওই কিডন্যাপার তাকে একটা ইনজেকশন দিয়েছিল, হয়তো এটাই সেই ইনজেকশনের কেমিক্যাল। জেসন এরপর ডাক্তারকে তার সব সমস্যার কথা খুলে বলে। সে বলে তার স্ত্রী এবং সন্তান কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। এরপর ওই ডাক্তার সেখানে সমস্ত ইনফরমেশন অনলাইন থেকে বের করে দেখায় আর তাকে বলে যে, আপনি তো বর্তমান সময়ের সব থেকে নামকরা বিজ্ঞানী, কিন্তু গত 1.5 বছর ধরে তো আপনি নিখোঁজ ছিলেন। জেসন এরপর ডাক্তারকে তার স্ত্রী এবং ছেলের নাম বলে। এরপর ডাক্তার তাকে বলে যে, তোমার দেওয়া ইনফরমেশন অনুযায়ী এই শহরে নয়, বরং এই পৃথিবীতে এরকম কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এমনকি তোমার ছেলে যে স্কুলে পড়তো সেই স্কুলে তার নামে এখনো পর্যন্ত কেউ ভর্তি হয়নি। জেসন তো ডাক্তারের কথা বিশ্বাসই করে না, তাই সেবার নিজ থেকে অনলাইনে তার স্ত্রীর ব্যাপারে খোঁজ করতে থাকে। তখন সে তার ওয়াইফকে অনলাইনে এখনো আনম্যারিড অবস্থায় দেখতে পায়। তাছাড়া এখন সে শহরের একজন নামকরা প্রিন্টার। এটা দেখে জেসনের মনে পড়ে যায় যে তার স্ত্রী ফ্যামিলি প্রেশারের কারণে ড্রয়িং করা ছেড়ে দিয়েছিল, যেমন জেসন রিসার্চ করা ছেড়ে দিয়েছিল। সে সোশ্যাল মিডিয়া ঘেটে ড্যানিয়েলের অ্যাড্রেস খুঁজে বের করে আর তারপরেই তার কাছে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। ওইদিকে পৃথিবীতে তো জেসন 2 ঘুম থেকে ওঠার পর পুরো ঘরটাই দেখতে থাকে। সে দেখতে থাকে তার পুরো দিনের রুটিন কি ছিল।
যেন কেউ তার উপর কোনো প্রকার সন্দেহ না করে। এরপর সে রিয়েল জেসনের কর্মস্থলেও যায়, যেখানে জেসন ক্লাস নিত, আর সেও তার মতো করে ক্লাস নিতে শুরু করে। ছাত্রছাত্রীরা তো সবাই অবাক হয়ে যায় যে স্যারের কথাগুলো আজকে পুরোপুরি ভিন্ন রকম লাগছে, এমনকি তারা অনেক ভালো করে বুঝছে। এদিকে ইউনিভার্স 2-তে ভ্যান, অ্যামেন্ডা আর সিকিউরিটি অফিসার মিলে কথা বলছিল। তারা বলছিল যে জেসন তাদের থেকে এরকম পালাচ্ছে কেন, তাদের এক্সপেরিমেন্টের ব্যাপারে কেউ জেনে যায়নি তো? কারণ তাদের এক্সপেরিমেন্টের ফলে এখন পর্যন্ত 3 জন মানুষ গায়েব হয়ে গিয়েছে। অন্যদিকে জেসন তো হসপিটাল থেকে বের হয়ে ড্যানিয়েলের অ্যাড্রেসের দিকে যেতে থাকে, আর ফাইনালি জেসন ড্যানিয়েলের অ্যাড্রেস অনুযায়ী পৌঁছেও যায়। ওখানে যাওয়ার পর বুঝতে পারে যে জেসন অনেক বিখ্যাত, কারণ ড্যানিয়েল নিজে জেসনের অনেকগুলো পেন্টিং তৈরি করেছে। এরপরে জেসন ড্যানিয়েলকে দেখতে পায়, যে কিনা এখন পুরোপুরি বদলে গিয়েছে। জেসন সেখানে কিছু না ভেবেই তাকে জড়িয়ে ধরে আর বলে যে আমি তো তোমাকে অনেকক্ষণ ধরেই খুঁজছি। এরপর সে তার কাছে ছেলে চার্লি কোথায় এটা জিজ্ঞাসা করে। তখন ড্যানিয়েল তাকে অবাক করে দিয়ে বলে আমি তো কোনো চার্লিকে চিনি না। কিন্তু এরপর সে জেসনকে তার সব বন্ধুদের সঙ্গে মিট করিয়ে দিয়ে বলে যে সে আমার নতুন ফ্রেন্ড। এরপর সেখানে জেসন রায়ানকে দেখতে পায়, যে এখন পুরোপুরি বদলে গিয়েছে। তখন রায়ান জেসনকে জিজ্ঞাসা করে তুমি এই 1.5 বছর কোথায় ছিলে? রায়ান তখন আরও বলে যে তোমার কথা অনুযায়ী আমি আমার ল্যাবের জন্য অনেক ঔষধ তৈরি করেছি, কিন্তু জেসন তো হঠাৎ করেই কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। এখন সেই ল্যাব মানে সেই জেসন যে ল্যাব থেকে পালিয়ে এসেছে, ওটার নাম শুনে সে ভয় পেয়ে যায়। এরপর রায়ান তাকে ওই ওষুধ সম্পর্কে আরও কিছু বলার আগেই ড্যানিয়েল সেখানে তার স্পিচ শুরু করে দেয়। ড্যানিয়েল সেখানে বলে কিভাবে তার নতুন আর্ট জেসনের উপর বেস করে তৈরি করা হয়েছে, যে কিনা তাকে সবসময় বলতো কি হয় যদি মানুষ তার জীবনের পছন্দ মতো আলাদা আলাদা রাস্তা বাছাই করতে পারত, তাহলে জীবনের প্রত্যেকটি সিদ্ধান্তই আপনাকে অন্য একটি গন্তব্যে নিয়ে যেত। আর তার এই কথাগুলো ভেবেই সেই রকম আর্টগুলো বানিয়েছে, যেই কারণে জেসনের প্রত্যেকটা ছবিতেই তাকে অন্যরকম লাগছে। ওদিকে পৃথিবীতে তো ড্যানিয়েল সেই নকল জেসনের উপর সন্দেহ হতে শুরু করে, কারণ তার ব্যবহার কেমন যেন দিন দিন পাল্টে যাচ্ছে। তখন আসল ড্যানিয়েল তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, তুমি এরকম আচরণ কেন করছো? আসলে ড্যানিয়েল তো জানতোই না যে এটা তার হাজবেন্ড জেসন না। এদিকে সেই ইউনিভার্স 2-তে আসল জেসন খুব ভালো করেই বুঝতে পেরেছে তার কথা কেউই বিশ্বাস করবে না, তাই সে রায়ানকে একটা উদাহরণ দিয়ে এর উত্তর জিজ্ঞাসা করে। সে তার সাথে হওয়া ঘটনাগুলোকে কল্পনাকারে বলে দেয়, কিন্তু রায়ান আর ড্যানিয়েল তার কোনো কথার উত্তরই খুঁজে পায় না। আর এরপর সে ড্যানিয়েলকে বলে তার ঘরে থাকারই সিদ্ধান্ত নেয়, কারণ বাইরে তো তাকে সেই ল্যাবের মানুষজন খুঁজছে। আর এরপর জেসন ড্যানিয়েলকে বলে যে তুমি জানো আমি কিন্তু অন্য একটা ইউনিভার্স থেকে এসেছি। এরপর সে বলা শুরু করে ওই যে ছবিটা দেখছো আমাদের ঘরে ঠিক ওখানেই আমাদের একটা ফ্যামিলি ফটো ছিল, আর আমরা এই ঘরে গত 15 বছর ধরে সুখে আছি। আর এখানে তখন ড্যানিয়েল জানার চেষ্টা করছিল যে এখানে জেসন যা বলছে মানে সে কি আসলেই অন্য ইউনিভার্সের। আর এরপরে সে জেসনকে চমকিয়ে দিয়ে বলে ড্যানিয়েল যখন এই ইউনিভার্সে প্রেগনেন্ট হয়েছিল তখন জেসন চলে যাওয়ার পর সেই বাচ্চা নষ্ট করে দেয়, যার ফলে চার্লি এখানে কখনোই জন্মগ্রহণ করেনি। আর এরপর যখন আমরা একটু একটু করে সমস্ত ব্যাপারটাই বুঝতে পারি, তখন সে পুরো রহস্যটাই ড্যানিয়েলকে খুলে বলতে শুরু করে, আর ড্যানিয়েল তার কথা বিশ্বাস করে নেয়। আর আমরা এখান থেকে বুঝতে পারি যে এই ড্যানিয়েল আর জেসনের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু ড্যানিয়েল প্রেগনেন্ট হওয়ার পর জেসন তার ক্যারিয়ারের জন্য তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর সে তার ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার কারণে এত অ্যাওয়ার্ড এমনকি অনেক কিছুই আবিষ্কার করতে পেরেছে। এমনকি এই ঘটনার আগে এই দুই ইউনিভার্স একই ছিল, আর এই ঘটনার কারণে এই দুই ইউনিভার্সের মধ্যে এতটা পার্থক্য। এখানে ড্যানিয়েল তো ধীরে ধীরে তার কথাই বিশ্বাস করতে থাকে। তো এই পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু এরপর থেকে শুরু হয় ধামাকাদার সব টুইস্ট, কারণ আসল জেসন ওই ঘর থেকে তার করা সমস্ত ক্যালকুলেশন এবং পেপারগুলো নিয়ে নেয় এবং ওইগুলো পড়তে থাকে। আর এগুলো পড়ে তো সে পুরোপুরি চমকে যায়, কারণ সে দেখতে পায় সে তার ইউনিভার্সিটি মাল্টিভার্সকে খোঁজার যে রিসার্চগুলো করেছিল তার জন্য তার ফ্যামিলিকে সে ছেড়ে দিয়েছিল, আর সেটা সে তার ফ্যামিলি না থাকার কারণেই কমপ্লিট করতে পেরেছিল। এখানে সে তার রিসার্চে প্রমাণ করেছে যে মানুষজন ইচ্ছা করলে মাল্টিভার্স ট্রাভেল করতে পারবে। এরপরে জেসন ড্যানিয়েলকে বোঝাতে থাকে এই বক্সটার মাধ্যমে এখানকার জেসন কোনো পৃথিবীতে চলে গিয়েছে, কারণ হয়তো ক্যারিয়ারের জন্য সে যখন ড্যানিয়েলকে ছেড়ে গিয়েছিল তখন তার আফসোস হচ্ছিল। এই কারণেই সেই বক্সের মাধ্যমে আবারও পৃথিবীতে গিয়ে ড্যানিয়েলের সঙ্গে থাকতে শুরু করেছে। কিন্তু আসল বিষয় হচ্ছে ওই নকল জেসন যদি আসল জেসনের জায়গা নিতে পারে তাহলে সে তখন কেন তাকে মেরে ফেলেনি? এতে তো সব প্রমাণ আপনা আপনি দূর হয়ে যেত আর কোনো কনফিউশনও তৈরি হতো না, কিন্তু সে সেটা কেন করেনি? এই প্রশ্নই আসল জেসনের মাথায় ঘুরপাক খাচ্ছিল। এরপর জেসন বলে যে আমি ইউনিভার্স 1-এ মানে পৃথিবীতে আমার কাজের থেকে ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দিয়েছি, যেটার কারণে আমি টাকা হয়তো বা কম কামাতাম, কিন্তু আমি এখানকার মতো এত বিখ্যাত বিজ্ঞানীও ছিলাম না। কিন্তু তবুও আমি আমার ফ্যামিলি মানে আমার ওয়াইফ আর ছেলেকে নিয়ে অনেক বেশি হ্যাপি ছিলাম। তারা যখন কথা বলছিল তখন সেই ল্যাবের অফিসার ভ্যান তাদের খোঁজ করতে থাকে, আর তাদের দিকে বন্দুক তাক করে বলে যে আপনাদের এখনই ল্যাবে যেতে হবে, কারণ বাইরের কেউ যদি 1
একবার তাদের এই এক্সপেরিমেন্টের ব্যাপারে জানতে পারে তাহলে সবকিছুই শেষ হয়ে যাবে। আর এটা বলে সে ড্যানিয়েলকে গুলি করে প্রাণে মেরে ফেলে আর সে জেসনকে শক দিয়ে ল্যাবের মধ্যে নিয়ে আসে। এদিকে জেসন তো প্রচন্ড রেগে আছে, কারণ তারা শুধুমাত্র তাকে ধরার জন্য ড্যানিয়েলকে মেরে ফেলেছে। ভ্যান এই কারণে তার কাছে ক্ষমা চায়, কিন্তু তাদেরকে এটা বাধ্য হয়েই করতে হয়েছে, কারণ সে যদি একবার ফ্ল্যাশ করে দিত তাহলে তাদের সবার জন্যই অনেক বড় প্রবলেম হয়ে যেত। এমনিতেই তাদের ল্যাব থেকে 3 জন লোক হারিয়ে গিয়েছে, যাদের নিখোঁজের ঘটনায় পুলিশের তদন্ত এখনো চালু আছে। আর অলরেডি তারা তাদের প্রজেক্টের পেছনে অনেক টাকা খরচ করে ফেলেছে। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো ভ্যান কিন্তু এখনো জানে না যে এটা তাদের আসল জেসন না। আবার এই জেসন তাকে কোনো সত্যি কথাও বলে না, কারণ সে যদি একবার তাকে বলে সেই বক্সের ব্যাপারে কিছুই জানে না, বা সে এটাও জানে না যে এই বক্সটা কিভাবে ব্যবহার করতে হয়, তাহলে হয়তো সে তাকে মেরে ফেলবে। গ্রামের মা বাবা মারা যাওয়ার পর দাদা তাকে বড় করেছে, আর তারা অনেক ধনী পরিবার ছিল, তাই বংশগত দিক থেকে ভ্যানও অনেক ধনী। তাই এই ইউনিভার্সে থাকা জেসন তাকে বলেছিল সে মাল্টিভার্সে ট্রাভেল করার মতো একটা জিনিস বানাবে, তাই ভ্যানও তার পুরো সম্পত্তি এই প্রজেক্টের পেছনেই ব্যয় করে। কিন্তু একদিন জেসন কাউকে কিছু না বলেই এখান থেকে লাপাত্তা হয়ে যায়। আর প্রবলেম হলো জেসন ছাড়া কেউ জানতোই না যে ওই বক্সটা কিভাবে ব্যবহার করে। তখন থেকেই সব এই জেসনের অপেক্ষা করে আছে, আর সোজা 1.5 বছর পর তারা এই রেশনটি খুঁজে পায়। তাই প্রথম থেকে তারা সবাই এর পেছনেই পড়ে আছে, যেন তারা তার থেকে এই বক্সের ব্যাপারে জানতে পারে। তবে এখানে ঘটে আরেকটা ঘটনা, কারণ এই জেসন সবকিছু জানা সত্ত্বেও তাদের সঙ্গে নাটক করে যে সে তাদের জেসন, মানে যে ওই বক্সটি নিয়ে কাজ করছিল, সে শুধুমাত্র মাল্টিভার্সে কাজ করার কারণেই সবকিছু ভুলে গিয়েছে। তাও জেসন তখন ভ্যানকে এই মিশনের সমস্ত ডিটেলস তাকে দেখাতে বলে, যাতে করে তার সবকিছুই মনে পড়ে। আর ভ্যানও তার এই কথায় রাজি হয়ে যায়। এরপরেই সে তাকে ল্যাবের মধ্যে থাকা ওই মেশিনটির কাছে আনে, অর্থাৎ সেই বক্সটির কাছে। তখন জেসন খেয়াল করে যে এই বক্সটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন বাইরের কোনো সিগন্যাল বা কথা বা আওয়াজ কিছুই এই বক্সের মধ্যে না যায়। জেসন তখন দরজা খুলে ভেতরে যায়, তবে সে ভেতরে কিছুই পায় না। সে তাদেরকে বলে যে এখানে তো কিছুই নেই। ভ্যান তখন বলে যে এটাই তো আসল প্রবলেম, যেটা আমরা এখনো সলভ করতে পারিনি। এরপরে জেসনের ব্রেন অবজার্ভ মেথডের কথা মনে পড়ে। আর এখানেই আমি শেষ করছি আমাদের আজকের সিরিজের প্রথম পার্ট। আর পরবর্তী এপিসোডগুলোতে আমরা জানতে পারবো আসলে এই ব্রেন অবজার্ভ মেথডটা কি, আর এই মেশিনের মধ্য থেকে আদৌ কি কোনো মানুষ পৃথিবীতে এসেছে কিনা।